হ্যালো, হ্যালো। আমার প্রিয় ছাত্ররা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বাড়িতে থাকতেছো, নিয়মিত পড়াশোনা করতেছো। তো আমরা গত ক্লাসে যেমনটা দেখছি যে গত ক্লাসে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্বন্ধে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব তাপগতীয় প্রক্রিয়া নিয়ে। তাপগতীয় প্রক্রিয়া। তো তাপগতীয় প্রক্রিয়া মোট 4টা তাপগতীয় প্রক্রিয়া রয়েছে। তাপগতীয় 4টা প্রক্রিয়া হচ্ছে সমচাপ প্রক্রিয়া, একটা দেখতেছো, সমচাপ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই 4টা তাপগতীয় প্রক্রিয়া রয়েছে। এই 4টা তাপগতীয় প্রক্রিয়া প্রত্যেকটা ধাপে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আকৃতি পরিবর্তন হবে, আকৃতির বিভিন্ন পরিবর্তন দেখা যাবে। আর একটা বিষয় যে জিনিসটা খেয়াল করা যাবে যে এই ক্ষেত্রে কাজগুলা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। তো আমরা দেখব প্রথমে সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় সিস্টেমের চাপের পরিবর্তন হয় না। এই প্রক্রিয়ায় সিস্টেমের চাপের পরিবর্তন হয় না, অর্থাৎ তাপগতীয় যে প্রক্রিয়ায় সিস্টেমের চাপ অপরিবর্তিত থাকে তাকে সমচাপ প্রক্রিয়া বলে। কৃত কাজ, এই সমচাপ প্রক্রিয়ায় কাজটা কীরকম হবে? আমরা এখানে একটা সিলিন্ডার কল্পনা করব। সেই সিলিন্ডারে গ্যাস আছে, সিলিন্ডারে গ্যাস আছে, সিলিন্ডারে গ্যাস আছে। এই সিলিন্ডারের যে পিস্টনটা দেখা যাচ্ছে, পিস্টনটা অনেকটা এটা এই ডাক্তাররা ব্যবহার করে সিরিঞ্জ, ইঞ্জেকশনের সিরিঞ্জের মতো। তো এই পিস্টনটা সামনে পিছে যাওয়া আসা করতে পারে। পিস্টনের সামনের অংশের যে ক্ষেত্রফল, পিস্টনের সামনের অংশের যে ক্ষেত্রফলটা, ওই কালো অংশের যে গোলাকার বৃত্ত, তার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এ। এখন এই গ্যাসের চাপ যদি পি হয়, গ্যাসের চাপ যদি পি হয়, এই গ্যাসের চাপের জন্য যদি এটা এদিকে সরে আসে, কতটুকু সরে আসছে? ডিএক্স পরিমাণ যদি সরে আসে, একটা দৈর্ঘ্য ডিএক্স, খুবই ছোট দৈর্ঘ্য ডিএক্স পরিমাণ যদি সরে আসে, তাহলে কি পরিমাণ কাজ হবে সেটা আমাদের দেখতে হবে। তো আমরা দেখব যে এখানে কাজ ডিডাব্লিউ সমান এফ ডিএক্স। এখানে কস থিটা দেওয়ার দরকার ছিল, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা অনুসারে, বল গুণ সরণ গুণ কস থিটা। এখানে কস থিটা কস 0 ডিগ্রি হবে, কারণ বলটা এদিকে প্রয়োগ হবে, সরণটা এদিকে। কিন্তু আমরা এখানে আসলে চাপ দিয়ে রাখছি, বল দিয়ে রাখি নাই। তো বল সমান কি? আমরা চাপ সমান জানি পি সমান এফ বাই এ, অর্থাৎ একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে, এটা আমরা সবাই জানি। তাহলে এখানে এফ ইকাল টু পি এ, এফ ইকাল টু পি এ। তাহলে আমরা এখানে এফ এর পরিবর্তে পি এ ব্যবহার করলাম, ডিএক্স। আমরা জানি যে ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফলের সঙ্গে যখন এই দৈর্ঘ্যটা গুণ করব, তখন আমরা যে জিনিসটা পাবো, এই ক্ষুদ্র আয়তনটুকু পেয়ে যাব। যে আয়তনটা কি, পিস্টনটা যখন এখানে সরে আসছে তখন গ্যাসের আয়তন এতটুকু বৃদ্ধি পাইছে, অর্থাৎ গ্যাসের আয়তন বৃদ্ধি পাবো, নির্ণয় করতে পারবো। তাহলে এই এ ডিএক্স সমান আমি বলতে পারি ডিভি, অর্থাৎ ডিডাব্লিউ ইকুয়ালটা আমরা লিখতে পারি পিডিভি। তোমাদের মনে আছে গতদিন আমি ডিডাব্লিউর পরিবর্তে হঠাৎ করে পিডিভি লিখেছিলাম এবং বলেছিলাম যে এটার কারণ পরে বলা হবে। তো যাই হোক, আমরা জানলাম যে ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি লেখা যায়। তো এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে ঘটে। এখানে চাপটা অপরিবর্তিত ছিল, পরিবর্তন হয় নাই। এখন সেক্ষেত্রে কাজটা তো নির্ণয় করলাম, সেক্ষেত্রে কাজ নির্ণয় করলাম ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি। এটা কি সম্পূর্ণ কাজ? না, আমরা সম্পূর্ণ কাজ নির্ণয় করতে পারি নাই, খুবই ক্ষুদ্র পরিবর্তনের জন্য ক্ষুদ্র কাজ নির্ণয় করছি। যদি ক্ষুদ্র পরিবর্তন না করে সম্পূর্ণ কাজ নির্ণয় করতে চাই, তাহলে আমাদের ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিবিকে দুই পাশে ইন্টিগ্রেশন করতে হবে। ডিডাব্লিউকে ইন্টিগ্রেশন করলে ডাব্লিউ পাওয়া যায়, এটা আমরা জানি। তো পিডিভি, এখানে তো আমরা বলছি যে চাপ কনস্ট্যান্ট থাকবে, চাপটাকে বাইরে নিয়ে আসবো, চাপটাকে বাইরে নিয়ে আসবো। পরিবর্তন শুধু আয়তনে রয়েছে। আয়তন কোথা থেকে কোথায়? ভি1 থেকে ভি2-র মধ্যে। আগে ছিল ভি1, পরে হয়েছে ভি2। তো ডিভিকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে ভি, যেটাকে আমরা লিমিটটা বসালে ভি2 মাইনাস ভি1 পাবো। তো এভাবে আমরা মোটকৃত কাজ নির্ণয় করতে পারবো ডাব্লিউ ইকুয়াল টু পি ভি2 মাইনাস ভি1। এখন এখানে যদি আয়তন, পূর্বের আয়তন কম, পরের আয়তন বেশি হয়, তাহলে আয়তনের পরিবর্তন পজিটিভ হবে, কাজটা পজিটিভ হবে। যদি পূর্বের আয়তন বেশি, পরের আয়তন কম, অর্থাৎ যদি আয়তনের সংকোচন ঘটে, তাহলে যে জিনিসটা হবে যে আমরা কাজটা নেগেটিভ পাবো। এটা হচ্ছে আমাদের সমচাপ প্রক্রিয়ার কাজ। এক্ষেত্রে তাপ গতিবিদ্যার যে প্রথম সূত্রের আকৃতি ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি, অলরেডি আমরা এটা শিখছি যে এখানে ডিডাব্লিউর পরিবর্তে পিডিভি লেখা যায়। তাহলে এভাবে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে আলোচনাটা সমচাপ প্রক্রিয়ায়, সেটাও করে নিতে পারি। এরপরে আসি আমরা সম আয়তন প্রক্রিয়া।
সম আয়তন প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় সিস্টেমের আয়তনের পরিবর্তন হয় না, অর্থাৎ তাপগতীয় যে প্রক্রিয়ায় সিস্টেমের আয়তনের পরিবর্তন হয় না সেটাকে আমরা বলতে পারি সম আয়তন প্রক্রিয়া। তো সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আয়তন পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ আয়তন ধ্রুব। আয়তন কি থাকবে? ধ্রুব থাকবে, আয়তন পরিবর্তন হবে না। কিন্তু আয়তন যদি পরিবর্তন না ধ্রুব থাকে তাহলে আয়তনের পরিবর্তনটা আমরা কি দেখাতে পারি? ডিভি হচ্ছে আয়তনের পরিবর্তন, সেটা হবে 0। এখন এখানে আমরা একটা যদি গ্রাফ তৈরি করি, তো আমরা পি ভার্সেস ভি এর একটা গ্রাফ তৈরি করলে দেখতে পাচ্ছি যে পি পরিবর্তন হচ্ছে, পি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ কিন্তু ভি পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। কৃত কাজটা, আয়তন আমরা জানি কৃত কাজ, সেক্ষেত্রে পিডিভি কৃত কাজ নির্ণয় করছি কিছুক্ষণ আগে। সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ যদি কনস্ট্যান্ট থাকে, আয়তনের পরিবর্তন যদি 0 হয়, তাহলে ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি, যেখানে ডিভি 0, তাহলে আমাদের কাজটা কত? 0। অর্থাৎ সম আয়তন প্রক্রিয়ায় কোনো কাজ হয় না, অর্থাৎ সিস্টেমের যদি আয়তনের পরিবর্তন না হয় তাহলে সিস্টেম কোনো কাজ করে নাই। তাপগতিবিদ্যার প্রথম সূত্র তাহলে কিরকম দাঁড়াবে? ডিকিউ ইকুয়াল টু ডিইউ। তাহলে তুমি যে তাপটা প্রয়োগ করবা সিস্টেমে, একটা সিস্টেমে তুমি যতটুকু তাপ প্রয়োগ করবা, এই সিস্টেমের কথা যদি ধরি, এই সিস্টেমে তুমি যে বাইরে থেকে তাপ প্রয়োগ করবা, সেখানে দেখা গেল আয়তনের পরিবর্তন হয় নাই, এই পিস্টন সরে যায় নাই, তার জন্য আয়তনের পরিবর্তন হয় নাই। অর্থাৎ এক্ষেত্রে সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে ডিডাব্লিউ কত হয়ে গেছে? 0 হয়ে গেছে, আয়তনের পরিবর্তন হয় না, কাজ হয় না। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র দাঁড়াইছে ডিকিউ ইকুয়াল টু ডিইউ, অর্থাৎ তুমি যতটুকু তাপ প্রয়োগ করছো সম্পূর্ণ তাপ সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে কাজ করছে, অর্থাৎ সিস্টেমের অন্তঃস্থ শক্তি তথা গ্যাস অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পেয়েছে। আমরা এরপরে যাব। এরপরে আসে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা অপরিবর্তিত থাকে, অর্থাৎ তাপগতীয় যে প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা অপরিবর্তিত থাকে কিন্তু চাপ ও আয়তন পরিবর্তিত হয়। অর্থাৎ এক্ষেত্রে দুটো চলরাশি চাপ এবং আয়তন পরিবর্তন হতে পারবে কিন্তু তাপমাত্রা পরিবর্তন হতে পারবে না। এই ধরনের প্রক্রিয়াকে আমরা সমষ্ণ প্রক্রিয়া বলবো। সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা ধ্রুব, সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা ধ্রুব, অর্থাৎ এখানে তাপমাত্রা একই থাকবে, তাপমাত্রার পরিবর্তন হয়ে যাবে 0। কৃত কাজ ডিডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি পিডিভি। এক্ষেত্রে আমরা চাপটা পরিবর্তন হবে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো না যে পিটাকে বাইরে নিব, ইন্টিগ্রেশন করার সময় পিটাকে বাইরে নিতে পারবো না। তো এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে যে পিটাকে তাপমাত্রা পরিবর্তন পিটাকে হচ্ছে আয়তনের ফাংশন রূপে প্রকাশ করতে হবে। আমরা জানি এ ধরনের ক্ষেত্রে যে রাশিটা পরিবর্তিত হবে সেই রাশিগুলোকে অবশ্যই এখানে যে চলকটা থাকে, পরিবর্তনশীল চলক থাকে, তার ফাংশন রূপে প্রকাশ করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা সূত্র জানি পিভি ইকুয়াল টু এনআরটি। পিভি ইকুয়াল টু এনআরটিতে আমরা পি সমান জানি এনআরটি বাই ভি, তাই এখানে আমি এনআরটি বাই পি এর পরিবর্তে এনআরটি বাই ভি লিখলাম। অনেকে মনে করতে পারে যে স্যার আপনি এইখানে কিন্তু এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যখন আপনি করলেন সমচাপ প্রক্রিয়া, তখন কিন্তু পি ইকুয়াল টু এনআরটি বাই ভি লিখেন নাই, কারণ পি ওখানে চাপটা সমচাপ প্রক্রিয়া ছিল। কিন্তু এখানে সমষ্ণ প্রক্রিয়াতে আমরা এসে বলছি, সমষ্ণ প্রক্রিয়াতে বলেই দিছি যে চাপ আর আয়তন পরিবর্তন হবে। চাপ আর আয়তন যেহেতু পরিবর্তন হবে, সেহেতু আমরা কি করছি, এই চাপটাকে এমনভাবে প্রকাশ করছি যেন আয়তনের সাথে সাথে ও নিজেও পরিবর্তন হয়ে যায়। আয়তন পরিবর্তন হবে, সাথে সাথে চাপও পরিবর্তন হবে। এখান থেকে সূত্রের মাধ্যমে দেখা যাচ্ছে আয়তন যদি পরিবর্তিত হয় চাপও পরিবর্তন হবে, এইটাই আর কি। তো এখানে যদি ইন্টিগ্রেশন করতে যাই, আমরা জানি গ্যাসের মোল সংখ্যা ধ্রুব থাকবে, আর তো সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটা সমষ্ণ প্রক্রিয়া, সুতরাং তাপমাত্রাও কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে। তাহলে এনআরটি এগুলোকে বাইরে বের করে নিয়ে আসবো। আমার কাজটা হয়েছে, আয়তনের পরিবর্তন হয়েছে ভি1 থেকে ভি2-র মধ্যে। আমি ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে এখানে থাকে 1/v। আমরা জানি যে 1/x আকৃতির ফাংশনকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়? ln x। সেটা এখানে পাবো আমি 1/v কে যদি ইন্টিগ্রেশন করা হয় ডিভি ভি চলকের সাহায্যে, এখানে ln v পাওয়া যাবে, আর এনআরটি রয়ে গেছে, আর এখানে ডিডাব্লিউকে ইন্টিগ্রেশন করে ডাব্লিউ পাওয়া যায়। তো এখন এটাকে ln v2 মাইনাস ln v1, অর্থাৎ আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। আমরা জানি যে ln এর ফাংশনগুলোর মধ্যে ln যদি কমন না হয়ে যায়, তাহলে বিয়োগ থাকলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়, অর্থাৎ v2 ভাগ v1, অর্থাৎ এনআরটি ln v2 ভাগ v1। এটা একটু খুব গুরুত্বের সাথে তুলে রাখো, অঙ্ক করার সময় এই সূত্রটা বারবার কাজে লাগবে। মনে রাখতে হবে
সমষ্ণ প্রক্রিয়ায় কাজের ফর্মুলা W = nRT ln V2 ভাগ V1। সমষ্ণ প্রক্রিয়ায় কাজ nRT ln V2 ভাগ V1। আর আরেকটা বিষয়, এখানে অনেক সময় যদি V2-র মান বড় হয়, V1 এর মান ছোট হয়, তাহলে কাজ পজিটিভ আসবে। আর V1 এর মান যদি বড় হয় আর V2-র মান যদি ছোট হয়, কাজ নেগেটিভ আসবে। সুতরাং এটা নিয়ে টেনশন করার কিছু নয় কাজ নেগেটিভ আসলে। যদি কাজ নেগেটিভ হয় তাহলে বুঝবা সিস্টেমের উপরে কাজ হয়েছে, আর যদি কাজ পজিটিভ হয় তাহলে সিস্টেম নিজে কাজ সম্পাদন করেছে, যদি W পজিটিভ হয়। অনেক সময় n এ একটা সমস্যা থাকে যে n সার দেওয়া নাই। n হচ্ছে গ্যাসের মোল সংখ্যা। আমরা এটা অনেকবার শিখছি, n = W/m, অর্থাৎ গ্যাসের পরিমাণকে গ্যাসের আণবিক ভর দ্বারা ভাগ করা যায়। আমি এখানে লিখে রাখতেছি n = W/m। অনেকে লিখে ছোট m বাই বড় m। m হচ্ছে W/m, যেটাই লিখো সেটা হচ্ছে, আচ্ছা এখানে একটা W আছে, আমি ছোট m লিখলাম। mটা হচ্ছে গ্যাসের ভর আর mটা হচ্ছে গ্যাসের আণবিক ভর। আমরা এটা জানি আগে থেকে। ওকে, আমরা এরপরে আসব। তাহলে আমরা চারটা প্রক্রিয়া সম্বন্ধে শিখছিলাম। এখানে আমরা একটু দেখি। সমচাপ প্রক্রিয়া, সম-আয়তন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এর মধ্যে আমরা সমচাপ প্রক্রিয়া, সম-আয়তন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, এই তিনটা প্রক্রিয়াতে কখন কীরকম হয় এগুলো মোটামুটি দেখে ফেলছে। আর একটা কথা, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সম্বন্ধে আমরা কিছুই বলি না। এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্বন্ধে কিছু বলি না, তবে এই প্রক্রিয়া সম্বন্ধে জানার জন্য আমাদের অনেক কিছু প্রস্তুতি আছে। তো আমরা প্রস্তুতি শেষ করে এই প্রক্রিয়ার কাজ নির্ণয় করব। তো সেই প্রস্তুতিতে যাব। তবে তার আগে একটু যেটা বিষয়, সমষ্ণ প্রক্রিয়া আমরা বলতেছিলাম, সেখানে একটা জিনিস বলা হয় না, সেটা হচ্ছে যে এই প্রক্রিয়াটাতে এই প্রক্রিয়ার ক্ষেত্রে dq = du প্লাস dw। আমরা dwটা নির্ণয় করলাম, dw থেকে আমরা w নির্ণয় করলাম। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সমষ্ণ প্রক্রিয়াতে যে জিনিসটা হয়, তাপমাত্রা, গ্যাসের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। একটা গ্যাসের তাপমাত্রা যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে কি গ্যাসের গতিশক্তি বৃদ্ধি পাবে? গ্যাসের গতিশক্তি বৃদ্ধি পাবে না। গ্যাসের গতিশক্তি যদি বৃদ্ধি না পায়, তাহলে গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত হবে? 0 হবে। সেক্ষেত্রে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে আকৃতি, সেটা হয়ে যাবে dq = dw বা dq = pdv। এইটা কখন অবস্থা হবে? যখন প্রক্রিয়া হচ্ছে সমষ্ণ। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আকৃতি হয়ে যাবে dq = pdv। অর্থাৎ তুমি সিস্টেমে যতটুকু তাপ প্রয়োগ করবা, সেটা সিস্টেমের অন্তঃস্থ শক্তি মোটেও বৃদ্ধি করবে না, সম্পূর্ণটাই কাজে পরিণত হবে। অর্থাৎ সম্পূর্ণ তাপটাই সিস্টেম কি করবে? পিস্টনটাকে বাইরের দিকে ঠেলে দেবে। আমি এখানে একটা উদাহরণ হিসেবে পিস্টন নিচ্ছি, বারবার পিস্টনকে দেখানো ঠিক না। তো যাই হোক, এক্ষেত্রে সিস্টেম সম্পূর্ণ তাপ কাজে পরিণত করবে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, সেক্ষেত্রে আমি এখানে একটু হয়তো বলেই রাখতে পারি, এই জায়গাটাতে তোমরা লিখে রাখতে পারো, এই জায়গাটাতে, যে এক্ষেত্রে du = 0 হবে। এক্ষেত্রে du কত হবে? 0 হবে। আচ্ছা, এরপরে আমরা আসব চাপ ও আয়তনের সম্পর্ক। এই সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ ও আয়তনের সম্পর্কটা কীরকম? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ ও আয়তনের সম্পর্ক P1 V1 = P2 V2, এটা আমরা মনে রাখবো। এবং চাপ আয়তনের সম্পর্ক যেটা জানি, PV = nRT থেকে চাপ আয়তন সম্পর্ক P = P proportional 1/V, অর্থাৎ ইনভার্স ফাংশনের মতো চলে যাবে। তো এ ধরনের গ্রাফটা হবে P ভার্সেস V, যেখানে y = 1/x টাইপের যে গ্রাফগুলো হয় সেরকম গ্রাফ। এক্ষেত্রে কাজ কতটুকু হবে? আয়তন দেখো, চাপ পরিবর্তন হয়েছে, P1 চাপ যখন P1 তখন আয়তন V1, চাপ যখন P2 তখন আয়তন V2। খেয়াল করে দেখো, চাপ যখন বেশি ছিল আয়তন তখন কম ছিল, আর চাপ যখন কমছে আয়তন তখন বাড়ছে। এক্ষেত্রে কাজ কতটুকু হবে? কাজটা হচ্ছে এই যে এতটুকু অংশ, এতটুকু হচ্ছে এই ক্ষেত্রফলটুকু কাজ নির্ণয় করবে। এক্ষেত্রে
এক্ষেত্রে আমরা যে কাজটা, এই ক্ষেত্রফলটুকু নির্ণয় করব, এ এ বি বি, এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা এখানে দেখাইছি, এবং এই ক্ষেত্রফলটুকু যা হবে সেটা ওই যে কাজের সূত্র এন আর টি লন ভি টু ভাগ বিয়ন, এটা দ্বারা নির্ণয় করা যাবে। আমি এটা আবার দেখাইছি যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিউ ইকুয়াল টু 0 হয়, সেক্ষেত্রে ডি কিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডি ডাব্লিউ, যেখানে ডিউ 0 তাহলে আমাদের তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের আকৃতি হয়ে যাবে ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ। অঙ্ক করার সময় আমাদের বেশ কিছু সমস্যা তৈরি হয়ে যায়, যে ওরা ডিরেক্টলি বলে না যে এটা সমষ্ণ প্রক্রিয়া, আমাদের বুঝে নিতে হয় যে সমষ্ণ প্রক্রিয়া যেটা বলতেছে সেটা সমষ্ণ প্রক্রিয়া। তো বোঝার জন্য একটু কিছু কথা আমরা মনে রাখার চেষ্টা করব। তাপমাত্রা স্থির থাকবে, অর্থাৎ তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায় না। যদি দেখো যে কোনো অঙ্কে বলতেছে যে তাপমাত্রা স্থির আছে, বুঝে যাবা এটা সমষ্ণ প্রক্রিয়া। যদি দেখো যে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায় না বা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে না, তাহলে তোমরা বুঝে যাবে এটা সমষ্ণ প্রক্রিয়া। আরেকটা বিষয় মনে রাখবা, সিস্টেমের আয়তন ও চাপের পরিবর্তন ধীরে ধীরে হবে। দেখবা যে কোনো একটা প্রক্রিয়াতে বলতেছে যে সিস্টেমের আয়তন পরিবর্তন বা চাপের পরিবর্তন ধীরে ধীরে সম্পাদন হচ্ছে, বা আয়তনের পরিবর্তনের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে বলবে যে প্রক্রিয়াটি ধীরে ধীরে সম্পাদন হচ্ছে, এরকম বলবে যে প্রক্রিয়াটি ধীরে ধীরে সম্পাদন হচ্ছে। এ ধরনের যদি কথা বলে তাহলে বুঝে যাবা যে এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। যদি বলে সিস্টেমে কোনো তাপ উৎসের সাথে পরিবাহী দ্বারা যুক্ত আছে, কথার কথা এখানে একটা তাপ উৎস আছে, এখানে একটা তাপ উৎস আছে গরম কিছু, বা এখানে হয়তো আগুন জ্বালানো রয়েছে কোনো কিছুতে তাপ উৎস, আর এখান থেকে একটা পরিবাহী তার দ্বারা এইখানে একটা পিস্টন বা কোনো কিছু রাখা আছে, যেটা দ্বারা তুমি কাজ করতে চাচ্ছ। তাহলে যে জিনিসটা হবে, এখানে তাপ এই পরিবাহী তার দ্বারা বা পরিবাহী পদার্থ দ্বারা এখানে চলে আসবে, যার জন্য এই প্রক্রিয়াটিকে সমষ্ণ ধরবো। এই প্রক্রিয়াটিকে কি ধরবো? সমষ্ণ। অর্থাৎ পরিবাহী দ্বারা যুক্ত থাকলে সিস্টেম, এটা হচ্ছে সিস্টেম যদি কি থাকে, পরিবাহী দ্বারা যুক্ত থাকে, সিস্টেম যদি তাপ উৎসের সাথে পরিবাহী দ্বারা যুক্ত থাকে, এই প্রক্রিয়াটিকে আমরা কি ধরে নেব? সমষ্ণ প্রক্রিয়া ধরে নেব। এরপরে আসি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ব্যাপারে এখানে খুবই অল্প পরিমাণে আমি বলবো, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ডিটেলস অনেক আছে। এখানে মোটামুটি জানার পরে এর কাজ নির্ণয় আমরা করব না, কাজ নির্ণয়ের প্রক্রিয়া ধীরে ধীরে করব। যে তাপগতীয় প্রক্রিয়ার বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে আসে না, যে তাপগতীয় প্রক্রিয়ায় বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে আসে না বা সিস্টেম থেকে কোনো তাপ বাইরে যায় না, তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। এটা এমন এক ধরনের প্রক্রিয়া যে প্রক্রিয়ায় সিস্টেমের মধ্যে তুমি বাইরে থেকে তাপ প্রয়োগ করতে পারবে না বা সিস্টেম থেকে তাপও বাইরে আসতে পারবে না। এ ধরনের প্রক্রিয়াকে আমরা বলবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এ ধরনের প্রক্রিয়াকে বলবো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেহেতু সিস্টেমের মধ্যে তাপ প্রয়োগ করা যায় না, অর্থাৎ সিস্টেমে তাপ প্রবেশ করানো যায় না বা সিস্টেম থেকে তাপ বাইরে বেরিয়ে আসে না, সেক্ষেত্রে যে জিনিসটা হবে ডিকিউ জিরো হয়ে যাবে, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আকৃতি দাঁড়াবে ডিকিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডি ডাব্লিউ। এই অবস্থায় যদি সিস্টেম কাজ করে, সেই কাজ করতে গেলে কি হবে? সিস্টেমের অন্তঃস্থ শক্তি হ্রাস পাবে। চেনার কিছু উপায় আছে। এই প্রক্রিয়াটি কিভাবে আমাদের চিনতে হবে, সিস্টেমে তাপ প্রবেশ করে না, সিস্টেম থেকে তাপ বাইরে আসে না, মনে রাখতে হবে। সিস্টেমে তাপ প্রবেশ করবে না, সিস্টেম থেকে তাপ বাইরে আসবে না। গ্যাসের হঠাৎ সংকোচন বা প্রসারণ হয়, বলবে যে হঠাৎ করে গ্যাসের সংকোচন হয়েছে বা হঠাৎ করে গ্যাসের পরিবর্তন হয়েছে, এই ধরনের কথাবার্তা বলা হবে সেখানে। বা প্রক্রিয়াটি খুব দ্রুত সম্পাদন হয়, বলে দেবে যে প্রক্রিয়াটি খুব দ্রুত সম্পাদন হয়। মনে করো যে গ্যাসের হঠাৎ সংকোচন প্রসারণ, যেমন একটা চাকা হঠাৎ যদি বাস্ট হয়ে যায়, তাহলে ওখানকার গ্যাসগুলো হঠাৎ দ্রুত সম্প্রসারণ হয়। এ ধরনের প্রক্রিয়াকে আমরা কি বলবো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলবো। এরপরে আসি আমরা গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এটা হচ্ছে কোনো গ্যাসের 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই পদার্থের মোলার আপেক্ষিক তাপ বলে। কোনো গ্যাসের 1 মোলের তাপমাত্রা, এখানে বুঝতে হবে গ্যাসের 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই পদার্থের মোলার আপেক্ষিক তাপ বলে, যেটা এখানে C = dQ/m/dt দ্বারা প্রকাশ করা হয়েছে। এম এখানে গ্যাসের ভর ভাবার কোনো কারণ নাই, আমি এন দিতে পারতাম, কারণ আমরা মোল সংখ্যা সবসময় এন দ্বারা প্রকাশ করি, কিন্তু এন দেয় নাই, কারণ সবগুলো বইতে মোটামুটি এম ব্যবহার করা হয়েছে, তাই আমি এম দিয়ে রাখছি। তবে মোল সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা যেতে পারত। তারপরে
স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। স্থির চাপে এই আগের যে সংজ্ঞা আছে সেম সংজ্ঞা, যার জন্য আমি আর কিছু লিখি না এখানে। স্থির চাপে কোনো গ্যাসের, শুধু একটা কথা এখানে যোগ করে দিতে হবে, স্থির চাপে, এই সংজ্ঞাটার আগে শুধু যোগ করতে হবে স্থির চাপে। স্থির চাপে কোনো গ্যাসের 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে গ্যাসের স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলে। সেক্ষেত্রে স্থির চাপে বলার জন্য এখানে পি রাখতে হবে, পি ফর প্রেশার, সিপি ইকুয়াল টু ডিকিউ বাই এমডিটি। এম হচ্ছে মোল সংখ্যা, ডিকিউ হচ্ছে যতটুকু তাপ প্রয়োগ করা হচ্ছে, ডিটি হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ হচ্ছে সিভি, সিভি আয়তনের জন্য ভি ব্যবহার করা হয়েছে, ডিকিউ বাই এমডিটি। সংজ্ঞা আগের মতোই, স্থির আয়তনে বলার পরে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন। তো বন্ধুরা, আজকে এই সংজ্ঞাটুকু পর্যন্ত আমরা থাক। পরবর্তীতে আমরা সিপি সিবির রিলেশন দেখব, এই সিপি আর সিবির মধ্যে রিলেশন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।